আজ আপনাদের ফিরিয়ে নিয়ে যাব 1954 সালের কলকাতায়। স্বাধীনতার তখন মাত্র 7 বছর বয়স, দেশভাগের ক্ষত তখন টাটকা, আর কলকাতা শহর তখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ঠিক এই সময় ঘটেছিল এমন এক ঘটনা যা কেবল কলকাতা পুলিশ নয়, ভারতীয় অপরাধ তদন্তের ইতিহাসে এক চিরস্থায়ী ক্ষত এবং একই সঙ্গে এক উজ্জ্বল মাইল ফলক হয়ে আছে। আজকের গল্প নৃশংসতা, বিজ্ঞান এবং এক ঠান্ডা মাথার খুনির। আজকের কেস বেলারানী দত্ত মার্ডার কেস। দিনটা ছিল 1954 সালের 30শে জানুয়ারি। হাড় হিম করা শীতের বিকেল। দক্ষিণ কলকাতার ব্যস্ত এলাকা কালীঘাট পার্ক। পার্কের এক কোণে ঝোপঝাড়ের আড়ালে রোজগারের মতো টহল দিচ্ছিলেন এক পাহারাদার। হঠাৎ তার চোখে পড়ে খবরের কাগজে মোড়ানো অদ্ভুত কয়েকটা প্যাকেট। প্যাকেটের বাঁধন আর আকৃতি দেখে তার সন্দেহ হয়। তিনি খবর দেন পুলিশে। পুলিশ এসে যখন সেই প্যাকেট খুলে, দৃশ্যটা ভাবলে আজও শিউরে উঠতে হয়। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে আসে একটি মানুষের বিচ্ছিন্ন মস্তক এবং শরীরের উপরের অংশ। কিন্তু আতঙ্কের তখনও বাকি ছিল। খুনি চেয়েছিল লাশ যেন কোনোভাবেই চেনা না যায়, তাই সে এক পৈশাচিক পন্থা বেছে নিয়েছিল। উদ্ধার হওয়া মাথাটির চুল সম্পূর্ণ কামানো, নাক, কান এবং ঠোঁট ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এমনকি মুখের চামড়া পর্যন্ত এমনভাবে ছিলে নেওয়া হয়েছে যাতে চেনার কোনো উপায় না থাকে। এই ঘটনা রেস কাটতে না কাটতেই পরের দিন 31শে জানুয়ারি ভোরে আবার আতঙ্ক। এবার ঘটনাস্থল কেওড়াতলা মহাশ্মশানের কাছে একটা পাবলিক টয়লেটের বাইরে। সেখানে সাফাই কর্মীরা খুঁজে পান আরও 3টি প্যাকেট, যা নারকেল দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। খুলতেই দেখা গেল মানুষের 2টি হাত কনুই থেকে কাটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র ছিল ওই মোড়ক। দেহাংশগুলো মোড়ানো ছিল যুগান্তর পত্রিকায়। তাতে লেগেছিল শুকিয়ে যাওয়া রক্ত। ফরেন্সিক পরীক্ষায় দেখা গেল কাগজগুলো ঘটনার সময়ের নয়, বরং 2 মাস আগে 1953 সালের 21শে নভেম্বর। এখান থেকেই গোয়েন্দারা একটা আবছা ধারণা পেলেন খুনি সম্ভবত এমন কেউ যে বাড়িতে পুরনো খবরের কাগজ জমিয়ে রাখে। কিন্তু প্রশ্ন হলো, লাশটা কার? মুখ নেই, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থাও নেই। তদন্তে নামলো লালবাজার হোমিসাইড স্কোয়াড এবং টালিগঞ্জ থানা। শুরু হলো এক অন্ধকারের যাত্রা। পুলিশ কলকাতা ও আশেপাশে সব থানার মিসিং ডায়েরি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। হাজার হাজার ফাইলের মধ্যে পুলিশ খুঁজছিল একটা সামান্য সূত্র, আর সেই সূত্রটা এলো ময়না তদন্তের টেবিল থেকে। চিকিৎসকরা জানালেন নিহত ওই মহিলা মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন। এই একটা তথ্যই তদন্তের মোড় ঘুরিয়ে দিল। পুলিশ এবার নিখোঁজ তালিকায় খুঁজতে লাগলেন এমন মহিলাদের যারা অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সূত্র ধরেই পুলিশ পৌঁছালো দক্ষিণ কলকাতার হারিস মুখার্জি রোডে। জানা গেল ওখানকার বাসিন্দা বেলারানী দত্ত গত কয়েকদিন ধরে নিখোঁজ। সবচেয়ে সন্দেহজনক ব্যাপার কি জানেন? বেলারানী নিখোঁজ, অথচ তার স্বামী বীরেন দত্ত থানায় কোনো ডায়েরি পর্যন্ত করেননি। প্রতিবেশীরা জানালো তাদের দাম্পত্য জীবন মোটেও সুখের ছিল না। পুলিশ নিশ্চিত ছিল বীরেন দত্তই খুনি। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এটা 1954 সাল। আজকের মতো ডিএনএ টেস্ট তখন ছিল না। একটা কঙ্কালসার খুলি দেখিয়ে আদালতে প্রমাণ করা অসম্ভব যে এটাই বেলারানী। বীরেন দত্ত তো সহজেই অস্বীকার করতে পারেন। ঠিক তখনই দেবদূতের মতো এগিয়ে এলেন একজন মানুষ, তৎকালীন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর NK সেন। তিনি বললেন, মৃত মানুষ কথা বলে না ঠিকই, কিন্তু বিজ্ঞান কথা বলে। ডক্টর সেন ব্যবহার করলেন এক যুগান্তকারী প্রযুক্তি, ক্যানিও ফেসিয়াল সুপার ইম্পোজিশন। তিনি উদ্ধার হওয়া খুলির ছবি এবং বেলারানী দত্তের জীবিত একটি ছবি বিশেষ কায়দায় একটার উপরে আরেকটা বসালেন। ল্যাবরেটরির অন্ধকার ঘরে শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তে দেখা গেল ছবির চোখের কোটর, নাকের হাড় আর দাঁতের পাটি খুলির সাথে হুবহু মিলে যাচ্ছে। বিজ্ঞান নিশ্চিত করল উদ্ধার হওয়া দেহাংশ বেলারানী দত্তরই। এটি ছিল ভারতীয় বিচার ব্যবস্থার এই প্রযুক্তির প্রথম সফল ব্যবহার। লাশ শনাক্ত তো হলো, এবার পালা খুনিকে ধরার। পুলিশ জানতো বীরেন দত্ত অত্যন্ত চতুর, তাই পাতা হলো ফাঁদ। হারিস মুখার্জি রোডের 102A নম্বর বাড়ির ওপর 24 ঘন্টা সাদা পোশাকের পুলিশ নজরদারি শুরু করলো। গোয়েন্দারা খবর পেলেন বীরেন পালানোর ছক কষছেন। 27শে ফেব্রুয়ারি 1954 ভোরবেলা, কলকাতা তখনও ঘুমে। হারিস মুখার্জি রোডের গেট খুলে এক ছায়ামূর্তি বের হলো, আপাদমস্তক চাদরে ঢাকা, যাতে কেউ চিনতে না পারে। দ্রুত পায়ে তিনি অন্ধকারের দিকে মিলিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু গোয়েন্দারা ওত পেতেছিলেন। কিছু দূর যেতেই পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। চাদর সরাতেই দেখা গেল পালানোর চেষ্টারত স্বয়ং বীরেন দত্ত। দৃশ্যপট এবার লালবাজার জেরা কক্ষ। ওদিকে বসে বীরেন দত্ত। প্রথম দিকে তিনি ছিলেন পাথরের মতো শক্ত। তার দাবি স্ত্রী বাপের বাড়ি গেছেন, তিনি কিছুই জানেন না। কিন্তু যখন তদন্তকারী অফিসার টেবিলের ওপর ডক্টর সেনের সেই সুপার ইম্পোজিশন রিপোর্ট এবং রক্তমাখা যুগান্তর কাগজের প্রমাণ আছড়ে ফেললেন, বীরেন দত্ত ভেঙে পড়লেন।
শুরু হলো তার হাড় হিম করার স্বীকারোক্তি। বীরেন জানালেন, এ খুন কোনো রাগের মাথায় করা ভুল নয়, এ ছিল এক ঠান্ডা মাথার পরিকল্পনা। তার অন্য নারীর সঙ্গে সম্পর্ক ছিল, আর স্ত্রী গর্ভাবস্থা তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সম্পত্তি আর পরকীয়ার পথে কাঁটা সরাতেই তিনি বেলা রানীকে হত্যা করেন। সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো লাশের ব্যবস্থা করা। নিজের হাতে স্ত্রীকে খুন করার পর বীরেন দেহটিকে টুকরো টুকরো করে কেটে ফেললেন। তারপর সেই দেহাংশগুলো তিনি লুকিয়ে রেখেছিলেন টার্ফ রোডে তার অন্য একটি বাড়িতে। ভাবুন একবার, শহরের বুকে লাশের টুকরো লুকিয়ে রেখে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। লাশ ফেলার জন্য তিনি ব্যবহার করেছিলেন নিজের সংগ্রহে থাকা পুরনো যুগান্তর কাগজ। তারপর রাতের অন্ধকারে বা ভোরের আলো ফোটার আগে সুযোগ বুঝে তিনি সেই প্যাকেটগুলো ছড়িয়ে দিয়ে আসেন কালীঘাট পার্ক, কেওড়াতলা শ্মশানের মতো জনাকীর্ণ জায়গায়। আর যাতে পুলিশ লাশ চিনতে না পারে সেই জন্য তিনি ধারালো অস্ত্র দিয়ে তিনি মুখমণ্ডল বিকৃত করে চামড়া তুলে নিয়েছিলেন। বীরেন দত্ত ভেবেছিলেন তিনি পারফেক্ট ক্রাইম করেছেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন অপরাধী যত বড় চতুরই হোক, সত্যকে মাটির নিচে চাপা দিয়ে রাখা যায় না। যুগান্তর কাগজের তারিখ আর ডক্টর সেনের বৈজ্ঞানিক উদ্ভাবন তাকে ফাঁসি কাঠ পর্যন্ত পৌঁছে দিলেন। আদালত বীরেন দত্তকে দোষী সাব্যস্ত করে এবং এই অপরাধকে বিরলতম ও নৃশংস বলে অবহিত করেন। বেলারানী দত্ত বিচার পেলেন। 1954 সালের এই কেসটি আজও পুলিশ ট্রেনিং কলেজগুলোতে পড়ানো হয়। কিভাবে সূত্রহীন বা ক্লুলেস মামলা বিজ্ঞানের সাহায্যে সমাধান করা যায় তার ধ্রুপদী উদাহরণ হিসেবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।